কোথায় কি পাইছেন? আজকে সমস্ত কিছু ভারতের কাছে বিকিয়ে দিচ্ছেন, দেশকে দিয়ে দিচ্ছেন। নিজেই তো বলছিলেন যে আমি যদি ক্ষমতায় থাকতে চাইতাম, দেশ বিকাই দিয়ে সেই সময় আমি ক্ষমতায় থাকতে পারতাম। তাহলে আজকে দেশ বিকাই ক্ষমতায় আছেন। কার স্বার্থে পিনাকি ভট্টাচার্যকে বিতর্কিত করতে চাচ্ছে নূর রাশেদ? ভারতের পণ্য বর্জন আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার ষড়যন্ত্র। তাহলে ভারতের দূতাবাসের হয়ে কাজ করছে এরা? কথিত আছে নূরের মোসাদ কাণ্ড বের হওয়ার পর নূর সেন্ট মার্টিনের অবস্থান অনেকটা হয়ে গেছে মন্দিরের ঘন্টার মতন। মিয়ানমারের যখন খুশি তখন এই ঘন্টাটা বাজায়। বিশেষ করে মিয়ানমারের সাথে থাকা বাংলাদেশের যে সীমান্ত অঞ্চলগুলো আছে, অনেকটা আমরা এমনই দেখছি এদের বাংলাদেশের ওপর দিয়ে ভারতের ট্রেন চলাচল নিয়ে একটা আলাপ আমাদের মাঠে এখন আছে। সেটা হলো এটা বাংলাদেশের সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ফেলবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন শেখ হাসিনা কি সত্যি বাংলাদেশকে ভারতের কাছে বেচে দিবে, সেই সাথে বাংলাদেশ এবং ভারতের ইস্যুতে কেন এত তোড়পাড়। আজকের সেই ভিডিওতে আপনারা বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। সেই সাথে ভারতের রেলগাড়িগুলো কিন্তু বাংলাদেশে চলাচল করবে। ভারতের পার্সোনাল রেলগাড়ি কিন্তু বাংলাদেশে ভালোভাবে চলাচল করার জন্য উদ্যোগ গ্রহণ করছে। সেই সাথে কিন্তু আপনারা আজকের এই ভিডিওতে দেখতে পারবেন কোঠা নিয়ে যে আন্দোলন হচ্ছে, এই কোঠা নিয়ে আন্দোলন কতটুকু এগিয়েছে। বাংলাদেশে কি সব কোঠা এখন বাতিল করে দেওয়া হবে, নাকি কোঠাগুলো আবার আগের মতনই চলাচল করবে এবং আগের মতনই থাকবে? প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। সেই সাথে যে ভিডিওর অংশবিশেষ দেখে এই ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওর বিস্তারিতগুলো আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওতে লাইক দিয়ে চলুন আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। কি পাইছেন? আজকে সমস্ত কিছু ভারতের কাছে বিকিয়ে দিচ্ছেন, দেশকে দিয়ে দিচ্ছেন। নিজেই তো বলছিলেন যে আমি যদি ক্ষমতায় থাকতে চাইতাম, দেশ বিকাই দিয়ে সেই সময় আমি ক্ষমতায় থাকতে পারতাম। তাহলে আজকে দেশ বিকাই ক্ষমতায় আছেন। আপনার কথাই তো প্রমাণিত। নাহলে কিসের ভাবে আছেন? জনগণের ভোটে তো নাই। ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগেই ছুটে জায়গায় হাজির হয়ে গেছেন সালাম করার জন্য। আবার আসার পরে 2 দিন পরে আবার হাজির হয়ে গেছেন অন্য দেশে যাওয়ার আগে ভারতের সালামটা দিয়ে যায়। এখন অন্য দেশে যাবেন, সেটারও অনুমতি নিয়ে যান ভারতের কাছ থেকে। তা আমরা কি বাংলাদেশের স্বাধীনতা আপনি রাখছেন? আজকে কোথায় আছি আমরা? তাই যে আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে তখনই তারা গণতন্ত্র খেয়ে ফেলেছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে ভোটের অধিকার তারা খেয়ে ফেলেছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে তখন মানুষের অধিকার সহ সবকিছু আজকে হেয় প্রতিপন্ন হয়েছে। এবং বিএনপি ক্ষমতায় আসার পরে বারবার তারা যে গণতন্ত্র খেয়ে ফেলেছিল সেই গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিয়েছে। পাশাপাশি দেখেন আজকে অনেকে বড় বড় কথা বলেন, যে 1996 সালের সেই নির্বাচনের কথা বলেন, বেগম খালেদা জিয়ার কথা। আরে বেগম খালেদা জিয়ার সাথে হাসিনার তুলনা হয় না। বেগম খালেদা জিয়া সেই সময় এর চেয়ে অনেক ভালো ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরেও যখন আওয়ামী লীগ জামাত সহ সকল বেশিরভাগ অনেক রাজনৈতিক দল বলছে যে না, আমরা ক্ষমতায় থেকে কোনো নির্বাচন আমরা চাই না, আমরা একটা তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমরা আন্দোলন করছি, তখন বেগম খালেদা জিয়া সকল রাজনৈতিক দল মত পথকে নির্বাচন আনার জন্য তিনি প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন। আর আজকে শেখ হাসিনা কি করছেন? 2014 সালের যে কোনো নির্বাচন হয় নাই, 152 একটা 53 সিটে নির্বাচন ছাড়াই তারা সেখানে নির্বাচিত হয়ে গেছে। তারপরে সেই নির্বাচন আগে তিনি বলছিলেন, সে একই কথা বলছিলেন যে আমি আরেকটা নির্বাচন দিব, এখন না হলে একটা সংবিধান একটা ডেডলক সৃষ্টি হয়ে যাবে। কিন্তু তারপরে তিনি নির্বাচিত হওয়ার পরে ক্ষমতায় যাওয়ার পরে কিন্তু আর তিনি ক্ষমতা ছেড়ে কোনো নির্বাচন দেয় নাই। এখানেই পার্থক্য শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়ার সাথে, গণতন্ত্রের জন্য, দেশের জন্য। কাজে আজকেও যে অবস্থা দেশটা বিকিয়ে দিচ্ছে শুধুমাত্র তার ক্ষমতায় থাকার জন্য। দেখেন কি অবস্থা। সাধারণ আমাদের গ্রামের মানুষ, যারা কৃষক, যারা শ্রমিক, তারা অন্তত আর কিছু না পাইলে একটা পেঁয়াজ আর 2টা কাঁচামরিচ দিয়ে পান্তা ভাত খেয়ে কিন্তু সারাটা দিন তার চলে যায়। আজকে পেঁয়াজের দাম কত, আজকে কাঁচামরিচের দাম কত, আজকে একটা আলু ভর্তা খাওয়ার মতো যে আলু দরকার সে আলুর দাম কত, ডিম তো বাদই দিলাম। আজকে এই অবস্থায় কোন দিকে যাচ্ছি আমরা? বন্যায় ভাসাই দিতেছি। কিসের বন্যা? এটা সৃষ্টি করা বন্যা। যখন এই সিজন আসে তখন পানি আর তারা আটকে রাখলে তাদের এখানে বন্যায় ভেসে যাবে ভারত। সেই কারণে তারা পানি ছেড়ে দেয়, আমাদেরকে ভাসিয়ে দেয়। আর শুকনো মৌসুমে যখন আমার পানি দরকার তখন তারা পানি আটকে রাখে। কোথায় কি পাইছেন?
আজকে সমস্ত কিছু ভারতের কাছে বিকিয়ে দিচ্ছেন, দেশকে দিয়ে দিচ্ছেন। নিজেই তো বলছিলেন যে আমি যদি ক্ষমতায় থাকতে চাইতাম, দেশ বিকাই দিয়ে সেই সময় আমি ক্ষমতায় থাকতে পারতাম। তাহলে আজকে দেশ বিকাই ক্ষমতায় আছেন? আপনার কথাই তো প্রমাণিত। নাহলে কিসের ভাবে আছেন? জনগণের ভোটে তো নাই। ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগেই ছুটে যাবেন, হাজির হয়ে গেছেন সালাম করার জন্য। আবার আসার পরে 2 দিন পরে আবার হাজির হয়ে গেছেন, অন্য দেশে যাওয়ার আগে ভারতের সালামটা দিয়ে যাই। এখন অন্য দেশে যাবেন, সেটারও অনুমতি নিয়ে যান ভারতের কাছ থেকে। তা আমরা কি বাংলাদেশের স্বাধীনতা আপনি রাখছেন? আজকে কোথায় আছি আমরা? তাই ভাইরা আমার, আজকের এই লড়াইটা শুধুমাত্র বেগম খালেদা জিয়া বা আজকে তারেক রহমানের না, শুধু বিএনপির না, এই লড়াইটা কিন্তু বুঝতে হবে আপামর জনতার। যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, যে স্বাধীনভাবে থাকবো, আজকে সবকিছু আস্তে আস্তে ছিনিয়ে যাচ্ছে। আমার ছেলেমেয়েরা আজকের উচ্চ শিক্ষা করার পরও সে চাকরি পায় না। আর আমাদের এখানে তাদের অবৈধভাবে কতজন চাকরি করতেছে, বৈধভাবে কতজন চাকরি করতেছে। কিভাবে আমার দেশের টাকা আজকে তারা নিয়ে যাচ্ছে? কিভাবে সম্ভব কি সেটা? যদি একটা জাতীয় সরকার, জাতীয় চেতনা যার মধ্যে আছে, দেশাত্মবোধ যার মধ্যে আছে, এইরকম একটা সরকার ক্ষমতায় থাকলে কোন অবস্থাতে এটা হতে পারে না। সেই কারণেই জাতীয়তাবাদী কোন সরকারকে যাতে ক্ষমতায় না আসতে পারে, সেই জন্য ভোট ব্যবস্থাটাই শেষ করে দিচ্ছেন। ভোটেরই দরকার নাই। আওয়ামী লীগকে যেভাবে হোক ক্ষমতায় রাখতে হবে। আর কখনো অন্যরা কোনো কিছু, ওই আমেরিকা বললো কেন, অমুক বললো কেন, ভারত বললে জায়েজ, আর অন্যরা বললে সেটা জায়েজ না। অন্যরা বললে জায়েজ না। কাজে এমনি একটা অবস্থায় আজকে এই সরকার ক্ষমতায় টিকে আছে শুধুমাত্র তাদের স্বার্থ টিকিয়ে রাখার জন্য। তারা জানে যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে, ভারতের স্বার্থ থাকবে না। এই কারণে তাকেই ক্ষমতায় রাখতে হবে, একটা পাপেট সরকার। তাই ভাইরা আমার, আজকের এই লড়াই সবার লড়াই। আজকে সাংবাদিক বলি, বুদ্ধিজীবী বলি, লেখক বলি, শিক্ষক বলি, আজকে সবাই ঐক্যবদ্ধ হয়ে আজকে এই সরকারের বিরুদ্ধে লড়াই করতে হবে। লড়াই করেই যদি আবার গণতন্ত্রটা ফিরিয়ে আনতে পারি, যদি ভোটের অধিকারটা ফিরিয়ে আনতে পারি, আমার ভোটটা আমি দিতে পারি, আমার সরকার আমি নির্বাচিত করতে পারি, তাহলে এই সমস্যার সমাধান হবে। এবং সেই লড়াইয়ে জনগণ সবাইকে রাজপথে নেমে আসতে হবে। এই নেমে আসার কার স্বার্থে পিনাকি ভট্টাচার্যকে বিতর্কিত করতে চাচ্ছে নূর রাশেদ? ভারতের পণ্য বর্জন আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার ষড়যন্ত্র। তাহলে ভারতের দূতাবাসের হয়ে কাজ করছে এরা? কথিত আছে নূরের মোসাদ কাণ্ড বের হওয়ার পর নূর ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সহযোগিতায় দেশে আসে। যে মেহেন্দিয়ান সাফেদির সঙ্গে সাক্ষাতে আসলাম চৌধুরী দীর্ঘ 15 বছর জেলে, সেই একই ব্যক্তির সাথে বৈঠকে নূর দিব্যি বাইরে ঘুরে বেড়াচ্ছে। নূর অবশ্যই স্বীকার করেছে তার সাথে দেখা হয়েছে, সেলফি তুলেছে। এমন হয়ে থাকতে পারে, কিন্তু তাকে সে চেনে না। শিপন বসুর অডিওতে সবচেয়ে বেশি বিতর্ক করে নূর। ফিলিস্তিনের নাগরিকদের সন্ত্রাসী জঙ্গি এমন কথা বলেছে নূর। মেহেন্দিয়ান সাফেদির সঙ্গে এক বাংলাদেশি সাংবাদিকের ইন্টারভিউতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। নূরের সমর্থকরা নূরকে আঁকড়ে ধরে আছে কেন? রাশেদ কেন মোসাদ কাণ্ড জানার পরেও নূরের পাশে? উত্তর একটাই, নূর ছাড়া তাদের সঙ্গীদের রাজনীতি নেই, এটাই তারা বিশ্বাস করে। বাস্তবে নূরের দলে নূর ছাড়া অন্য কারো নেতা হয়ে ওঠা অসম্ভব, বা তাদের সেই যোগ্যতা নেই। সেই চিত্রই এখন ফুটে উঠছে। নূরের এই মোসাদ কাণ্ড অন্য দলের কেউ করলে তাকে এতক্ষণে দল থেকে বহিষ্কার করার পাশাপাশি জেলে যেতে হতো, কারণ বিষয়টি ফিলিস্তিনি নিপীড়িত জনগণ এবং শিশুদের সঙ্গে বেইমানি। অথচ নূর আলাদা করে কাউন্সিল করে হয়েছেন সভাপতি, রাশেদ যুগ্ম আহ্বায়ক থেকে হয়েছেন সাধারণ সম্পাদক। গণ অধিকারের নাম ব্যবহার করে একটি ছিন্নমূল উগ্র সংগঠন খুলে সেখানে উগ্রতা, হামলা, ছিনতাই, পকেট কাটা, গালিগালাজের নিয়মিত তালিম প্রশিক্ষণ দিচ্ছেন নূর রাশেদ। সমর্থকদের বেশিরভাগই অশিক্ষিত, বেকার এবং ছিন্নমূল শ্রেণীর মানুষ, যাদের লক্ষ্যই শুধুমাত্র দেশের সাধারণ নাগরিক এবং প্রবাসীদের সরকার পতনের স্বপ্ন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া। এই চক্রের একচ্ছত্র সুপ্রিম লিডার নূর এবং তার সেনাপতি চিটিং রাশেদ। যে রাশেদ নিজেই অকপটে স্বীকার করেছে সে বন্দী সহযোদ্ধাদের চিকিৎসা এবং জামিনের কথা বলে টাকা নিয়ে সে টাকা সংসারে খরচ করেছে। অবশ্য কোটা আন্দোলনের সময় রাশেদের সাথে গোয়েন্দা সংস্থার গোপনতাদের অভিযোগ ছিল। এটি ছিল বেশ পুরনো একটি অভিযোগ। সে নিজে নিয়মিত তথ্য পাচার করত এডিসি নাজমুল নামের একজন কর্মকর্তার কাছে। কোটা আন্দোলনের কেন পূর্ণতা হয়নি তা উঠে আসে পিনাকি ভট্টাচার্যের দলিল দস্তাবেজ থেকে। নূরের স্বৈরাচার সরকারের কাছে আত্মসমর্পণ, শেখ হাসিনাকে মা বলে সম্বোধন কোটা আন্দোলনের জ্বলন্ত মশালকে নিভে যাওয়ার ইন্ধন যোগায়। তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কোটা অমীমাংসিত থাকা সত্ত্বেও কোটা আন্দোলনের পরিসমাপ্তি কোনো ষড়যন্ত্র কিনা তা একবার কখনো ভেবে দেখেছেন? কোটা সমস্যার নিষ্পত্তি না হলেও নূর রাশেদের অভাব অনটনের কিন্তু ইতি ঘটেছে। সম্পদের পাহাড় গড়েছে নূর, কিন্তু বারবার নানান ছলছুতোয় কখনো দুলাভাইয়ের, কখনো বাবার সম্পদ দাবি করছেন নিম্নবিত্ত চা দোকানির ছেলে নূর। অবশ্য রাশেদের দিক দিয়ে একটি ইমানদার। সে নিজেকে স্বীকার করে কর্মীদের চিকিৎসা, জেলের কথা বলে সে টাকা নিয়েছিল মানুষের কাছ থেকে। এটা ছাড়া নাকি পাবলিক টাকা দেয় না।
লেনদেন নিয়ে সেদিন নূরের সাথে তৎকালীন যুগ্ম আহ্বায়ক রাশেদ খানের হাতাহাতি হয়। কার্যালয়ের মিটিংয়ে এই তথ্য প্রকাশ করে সোহরাব হোসেন যে ইনসাফের অভিযোগে ডক্টর রেজা কিবরিয়াকে দল থেকে বের করে দেয় নূর রাশেদ। নূর রাশেদ কি তাদের থেকে কোনো টাকা নেয়নি? হাসান আল মামুনের বাড়ি থেকে 22 লক্ষ টাকা উদ্ধারের তথ্য প্রকাশ করে মশিউর। সে সময় 43 লক্ষ টাকা পেয়ে তা দিয়ে মোটর বাইক কিনে নেয় নূর রাশেদ। পরে সেগুলো খালাতো মামাতো ভাইদের দিয়ে দেয় নূর। 6টি বাইক নিয়ে ঝগড়ার বিবাদ, পরিশোধের নিয়মিত একটি আলোচনা। যাই হোক, হঠাৎ কেন রাশেদ ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনের অন্যতম উদ্যোক্তা পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে আলোচনা শুরু করলো তা খুঁজতে হবে। আওয়ামী লীগ দিয়ে এই গণ আন্দোলন রুখে দেওয়া পসিবল না, এটা ভারত বুঝতে পেরেছে। তাদের রপ্তানি 12 বিলিয়ন থেকে 5.99 বিলিয়নে নেমে গেছে। এটা তাদেরকে উদ্বিগ্ন করে তুলেছে। তাই তারা এমন একটা টিমকে বেছে নিয়েছে যারা কিছুটা বিশ্বস্ত। তাদের দিয়েই পিনাকি ভট্টাচার্য পদে নেমেছে ভারত। এখন লাগাতার রুটিন করে সাইবার হ্যারাসমেন্ট করছে নূর বাহিনী। তাহলে কি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের পণ্য বয়কটের আন্দোলনকে সফলভাবে দমন করবে নূর রাশেদকে কাজে লাগিয়ে? এর আগে সীমান্তে নাগরিক হত্যার প্রতিবাদে পরিষদের পক্ষ হতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করেন তারেক রহমান এবং আতাউল্লাহ সহ নেতৃবৃন্দ। সে সময় নূর রাশেদ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেনি, উল্টো কর্মসূচিকে বন্ধ করার জন্য রাতভর মিটিং করে। সবশেষে নূর নানান কৌশলে 15 থেকে 20 জন নেতৃত্বস্থানীয় পর্যায়ের নেতাকর্মীকে তার বাসায় বসিয়ে রেখে কর্মসূচিতে অংশ নিতে বাধাগ্রস্ত করে। আসলাম চৌধুরী যে ঘটনায় জেলে, সেই একই ঘটনায় নূর বাইরে। নূরকে কি এর জন্য ভারতের কাছে মূল্য পরিশোধ করতে হচ্ছে? সেই মূল্যশোধই কি পিনাকি ভট্টাচার্যকে ধ্বংস করার নীলনকশা এবং সংঘবদ্ধ সাইবার হ্যারাসমেন্ট? সেন্ট মার্টিনের অবস্থান অনেকটা হয়ে গেছে মন্দিরের ঘন্টার মতন। মিয়ানমারের যখন খুশি তখন এই ঘন্টাটা বাজায়। বিশেষ করে মিয়ানমারের সাথে থাকা বাংলাদেশের যে সীমান্ত অঞ্চলগুলো আছে, অনেকটা আমরা এমনই দেখছি, এদের যখন যা খুশি তখন তাই করে। আর আমরা বলি যে আমরা আগ বাড়াইয়া কোনো জবাব দেবো না, আমরা ধৈর্য ধারণ করছি। তবে কি যে ধৈর্য ধারণ হচ্ছে নিজেই মাঝে মাঝে বুঝি না। যেই সেন্ট মার্টিনকে ঘিরে দেশি বিদেশি নানান ষড়যন্ত্র কিন্তু এখানে চলছে সেন্ট মার্টিনকে কবজা করার জন্য। আর ইতিমধ্যে আপনারা জানেন এই যে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে গত এতটা বছর যাবত, তাদেরকে কিন্তু পুশিং করার জন্য মিয়ানমারে কোনো রকম ওই রকম উদ্যোগ 2-4টা আসলেও এটা কিন্তু বাস্তবায়িত হয় নাই। এরই মাঝখানে আরো খারাপ খবর হচ্ছে, মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু সম্ভবত রাজধানী, সেখানে বিদ্রোহীদের সঙ্গে দেশটির জান্তা সরকারের সেনা সদস্যদের যুদ্ধ চলছে। এই অবস্থায় জীবন বাঁচাতে গতকালকে ভোরে সেই মংডু থেকে 33 জন বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে আশ্রয় নিয়েছেন। এখন কিভাবে আশ্রয় নিল? তাদের মধ্যে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর বর্ডার গার্ড পুলিশের 2 জন সশস্ত্র সদস্য এবং 31 জন রোহিঙ্গা রয়েছে। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলছেন, কয়েকদিন ধরে টেকনাফ সীমান্তের ওপারে মংডুতে সংঘর্ষ চলছে। সেখানকার বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠছে সীমান্তবর্তী এলাকাগুলো। এমন পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে আজ ভোরে 33 জন যাত্রী বোঝাই একটি ট্রলার মংডু থেকে সেন্ট মার্টিন দ্বীপে ফিরেছে। বিষয়টি অলরেডি বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবিকে জানানো হয়েছে। টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি বলছেন যে 33 জন রোহিঙ্গা সেন্ট মার্টিনে আশ্রয় নিয়েছে শুনেছি, আমরা বিষয়টি বিজিবির সাথে যোগাযোগ করছি। তবে এই 33 জন কি শেষ নাকি আরো আসার সম্ভাবনা আছে? যেহেতু 33 জন এসে আশ্রয় পেয়েছে, সেখানে নতুন করে ঢুকবে এমনটা আবার বিজিবি আশঙ্কা করছে। আর এজন্য আপনার রোহিঙ্গাদের নতুন করে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এবং নাফ নদীতে অবস্থান জোরদার করেছে বিজিবি এবং কোস্টগার্ড। তবে এই বিষয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কোনো রকম বক্তব্য আমরা পাইনি। তো আমার মনে হয় যে কৌশলে হোক যেমনি হোক সেন্ট মার্টিন অন্তত এদেরকে আস্তানা গাড়ার সুযোগ নেই। কারণ আমরা গত কয়েকদিন যাবত বা কত মাস খানিক যাবতই এই সেন্ট মার্টিনে দেখেন আমাদের বাংলাদেশের মানুষ যারা আছে তারা সমুদ্র দিয়ে খুব বেশি যাইতে পারে না। কেন? সেখান থেকে গুলি করা হয়। মানে এই যারা এখানে আশ্রয় নিয়েছে 2 জন পুলিশ সদস্য, যাদের সাথে লড়াই হচ্ছে আরাকান আর্মির সেখানে আমরা দেখছি যে জাহাজ থেকে বা কই থেকে অজ্ঞাত স্থান থেকে গুলি করা হচ্ছে। সেন্ট মার্টিনে খাবার দাবার কিন্তু বন্ধ হয়ে গেছে। এটা যখন একটু শান্ত হয়েছে, এখন এই যে 2 জন বিজেপি বা সীমান্তরক্ষী এখানে ঢুকলো, যারা হচ্ছে আরাকান আর্মির বিপরীত গোষ্ঠী বা যাদের সাথে যুদ্ধটা হচ্ছে, তো তারা স্বাভাবিক এখান থেকে যাওয়া আসার মধ্যে আরেকটা ডিস্টার্বেন্স তো করতে পারে। আর যেহেতু তারা কোনো সরকারে নাই, মিয়ানমারের সরকারের চাপ দিয়ে এদেরকে ব্যালেন্স করা যাবে না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে সেন্ট মার্টিনে অন্তত 1 জন রোহিঙ্গাকেও রাখা উচিত হবে না। যারা আসছে ঢুইকা যেহেতু গেছেই, এদেরকে সাথে সাথে আপনার কি বলে যে রোহিঙ্গা যে ক্যাম্প আছে সেইখানে নিয়ে আসা উচিত। এদের ওইখানে রাখলে এদের মুক্ত করার জন্য এদের লোক আসতে পারে, এদেরকে মাইরা ফেলার জন্য আরাকান আর্মি অনুপ্রবেশ করতে পারে। আমরা শুধু বিবৃতি দেবো, কাজের কাজ কিন্তু কিচ্ছু হবে না। সো সেই ক্ষেত্রে বড় ধরনের কোনো ঝামেলা হওয়ার আগে এদেরকে প্যাকেজ করে টোটালি প্যাকেট করে মানে উকিয়াতে যে রোহিঙ্গা ক্যাম্প আছে সেখানে নিয়ে আসা উচিত। আর সীমান্ত আরো সিকিউর করা উচিত। Thank you.
বাংলাদেশের ওপর দিয়ে ভারতের ট্রেন চলাচল নিয়ে একটা আলাপ আমাদের মাঠে এখন আছে, সেটা হলো এটা বাংলাদেশের সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ফেলবে বা বাংলাদেশকে ভারত চীনের একটা পটেনশিয়াল কনফ্লিক্টে বাংলাদেশকে একটা পক্ষ করে তুলবে। যৌক্তিকভাবে আমরা অনেকে এই কথাগুলো বলছি এবং এগুলোর বলার পেছনে যথেষ্ট যুক্তি আছে। পাল্টা হিসেবে সরকার যে কথাটা বলার চেষ্টা করছে, তারা আমাদেরকে ইউরোপ দেখাচ্ছেন, ইউরোপে কি হচ্ছে না হচ্ছে। তো একটা পুরনো জিনিস হঠাৎ মাথা চাড়া দিল, বেশি পুরনোও না, গত বছরই এটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে, আমি নিজেও কথা বলেছি, কিন্তু একটু আবার স্মরণ করিয়ে দিতে চাই। সেটা হচ্ছে অন্তত যে দলটা এখন ভারতে ক্ষমতায় আছে, বিজেপি, একটু কোয়ালিশন হলেও মূলত বিজেপি ক্ষমতায় আছে, সেই দল এবং তার মাতৃ সংগঠন আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যেটা এদের যে এই পুরো সাবকন্টিনেন্ট সম্পর্কে পারসেপশন, সেটা আমাদের একটু মাথায় রেখে আসলে আমাদের ভবিষ্যৎ চিন্তা করা দরকার আছে। তারা অখণ্ড ভারতের কথা বলে, তারা বাংলাদেশের অস্তিত্ব স্বীকার করে না। অনেক জলঘোলা হয়েছিল, যদিও বাংলাদেশের মতো একটা মেরুদণ্ডহীন ভৃত্য কৃতদাস সরকার সেটা নিয়ে তেমন কিছু করেনি, কিন্তু করার কথা ছিল, দরকার ছিল। আমরা একটু স্মরণ করে রাখবো, এই যাবতীয় আলাপ যখন চলছে, ইউরোপের একটা ইউনিয়নের অংশ প্রত্যেকের সভারেন্টি স্বীকার করে এবং সেটা মেনে তাদের পারস্পরিক ট্রানজিট দিচ্ছে। বাংলাদেশের মতো ভারতের প্রয়োজনে কোনো করিডোর দেওয়া হয়নি। এবং শুধু ট্রেনের ব্যাপার না, আমরা এই আলাপগুলো করেছি। বাংলাদেশের উপকূলে ভারতীয় রেডার আছে, বাংলাদেশের পুরো বে অফ বেঙ্গল ভারত সার্ভেলেন্সের আওতায় নিয়ে এসছে সেই 18 সালের দামি নির্মাণের ভোটে যে রাতের সিলের যে নির্বাচন, সেই নির্বাচনের পর এখন স্যাটেলাইট যাবে বলছে, আমাদের স্ট্র্যাটেজিক অন্যান্য স্থাপনায়, আমাদের পূর্ব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সব জায়গায় ভারতের অবস্থান তারা নিশ্চিত করছে। তো ফলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আমাদের সার্বভৌমত্ব সিরিয়াসলি হুমকির মুখে আছে। এখন আসলে ভৌগোলিক অখণ্ডতা রক্ষিত হবে কিনা, পুরো বাংলাদেশ বা বাংলাদেশের কোনো একটা অংশ ভারত গিলে খাবে, এই খোয়াব তো ভারতের আছে, সত্যিকার অর্থেই আছে। সো এই মাথায় রেখেই আসলে আলোচনা করতে হবে। একটু অনেকের মনে আছে, একটু স্মরণ করিয়ে দিতে চাই আজ আবার। সেটা হচ্ছে ভারতে একটা নতুন পার্লামেন্ট বিল্ডিং হয়েছিল, সেই পার্লামেন্ট বিল্ডিংয়ে একটা অখণ্ড ভারতের মানচিত্র তারা দিয়েছে। মানচিত্রটা এইরকম, এখানে রীতিমতো ইরান থেকে এদিকে মিয়ানমার, ওদিকে নেপাল, ভুটান, পুরোটা নিচে শ্রীলঙ্কা, সব কিছু ভারতের অখণ্ড ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে। এটা দেখানো হওয়ার সাথে সাথে স্বভাবতই বিভিন্ন জায়গায় কথা আমরা শোরগোল করেছি। নেপাল সরকারিভাবে প্রতিবাদ করেছে, তখনকার নেপালের প্রধানমন্ত্রী খুব শক্ত প্রটেস্ট করেছিলেন এটা নিয়ে। আর বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী বলেছিলেন ভারত তাদেরকে জানিয়েছে, এটা তারা সম্রাট অশোকের সময়কার ভারতকে দেখিয়েছেন, এটা কোনো ব্যাপার না, ইত্যাদি ইত্যাদি। এটা নিয়ে অহেতুক শোরগোল করা হচ্ছে এবং বাংলাদেশ এটাই কনভিন্সড হয়েছিল। কিন্তু ব্যাপারটা কি আসলে এত সরল? কোনো কারণ আছে। এটা যখন পার্লামেন্টে দেওয়া হয়েছিল, আমি আপনাদেরকে জানাই, অনেকের মনে আছে নিশ্চয়ই, এটা এত তুচ্ছ ব্যাপার না। যখন পার্লামেন্টে এটা টানানো হয়েছিল, তখন এই ছবিটা তুলে টুইট করেছিলেন তখনকার সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। টুইট করে লিখেছিলেন, সংকল্প স্পষ্ট, অখণ্ড ভারত। তাদের সংকল্পই হচ্ছে অখণ্ড ভারত। ভারতের বিজেপির একজন মন্ত্রী বলছেন, এটা শুধু আরএসএস এর বিষয়, আরএসএস এর প্রসঙ্গে আমি আসছি। তারা কি বলে, বিজেপি যারা সরকারে আছে, ক্ষমতায় আছে, তারা বলছে তাদের সংকল্প হচ্ছে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা।
সে সময় কর্ণাটকের শাসক দল বিজেপির টুইটার হ্যান্ডেলেও অখণ্ড ভারতের ম্যাপের ছবি দিয়ে লেখা হয়েছিল আমাদের গর্বিত মহান সভ্যতার জীবনী শক্তির প্রতীক, অফিসিয়াল জায়গায়। শুধু তাই না, এরপর অযোধ্যায় রাম মন্দিরের প্রাক্কালে বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, এটা হলো প্রহ্লাদ যোশীর পর, মোহন যাদব তার এক রাজ্যে অনুষ্ঠানে বলেছেন অযোধ্যার মন্দির প্রতিষ্ঠা অখণ্ড ভারত গড়ে তোলার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ক্লিয়ার কাট, উনি কোনো রকম কোনো না করেন নাই, বলে ফেলছেন। উনি যা বলেছেন আমি একটু পড়ি। দেশের মানুষের সৌভাগ্য যে 30-32 বছর সংগ্রামের পর অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠিত হতে পেরেছে। 500 বছর ধরে প্রজন্মের পর প্রজন্ম রাম মন্দির প্রতিষ্ঠার লড়াই করে এসছে, আজ তা সফল। ঈশ্বর চাইলে অখণ্ড ভারত আবার তৈরি হবে, আজ না হলে কাল তো হবেই। সেই অখণ্ড ভারতের ব্যাপ্তি পাকিস্তানের সিন্ধু ও পাঞ্জাবে গিয়ে শেষ হবে না, শেষ হবে আফগানিস্তানে। আর আমরা সহজে নানকানা সাহিব, মানে গুরু নানকের যে জন্মস্থান, সেটা যেতে পারবো সহজেই। এখানে বিজেপির কথা বললাম, কিন্তু আরো অত্যন্ত কঠোর ধরনের কথাবার্তা আরএসএস বলেছে। আরএসএস দীর্ঘদিন থেকে, আরএসএস এর জন্ম থেকেই তারা, যে জন্ম তো হয়েছে পার্টিশনের অনেক আগে, এই সাবকন্টিনেন্টের রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র তৈরির আগেই, কিন্তু এটাকে তারা কখনো মেনে নেয় নাই। তারা অখণ্ড ভারত, বিরাট একটা জায়গা, যে বললাম আফগানিস্তান থেকে এদিকে মিয়ানমার, এদিকে শ্রীলঙ্কা, এদিকে নেপাল, ভুটান, পুরোটা এবং তিব্বতের একটা অংশ তারা অখণ্ড ভারতের পার্ট হিসাবে ক্লেম করে। 2022 সালের কি মারাত্মক কথাবার্তা তারা বলছেন, এবং আমরা খুব ভালো মতো জানি আরএসএস আসলে মূলত বিজেপি চালিকা শক্তি। এই নির্বাচনে তাদের মধ্যে কিছুটা মনোমালিন্য হয়েছে, কিন্তু আসলে ওটারই সন্তান, আরএসএস এর সন্তানই হচ্ছে, পলিটিক্যাল উইংই হচ্ছে বিজেপি ডিফ্যাক্টো, আমরা বলতে পারি। সো যে আরএসএস কি বলে বেড়াচ্ছে সেটা আমাদের একটু মনে রাখা দরকার। স্বাধীনতার প্লাটিনাম জুবিলি উদযাপনের প্রাক্কালে স্বয়ংসেবক সংঘ আরএসএস এর মোহন ভাগবত, যিনি প্রধান, তিনি নতুন করে এই টার্গেট বেঁধে দিচ্ছেন। তিনি বলছেন অখণ্ড ভারতের স্বপ্ন পূরণের পথে ভয়ই একমাত্র বাধা। যেদিন এই ভয় কাটানো যাবে সেদিন অখণ্ড ভারত গড়া সম্ভব হবে। মানে তাদের স্ট্রাকচারটা কিরকম, ওখানে বেশ কিছু ধর্মগুরু পণ্ডিত মিলে একটা পুরো স্ট্রাকচার তৈরি করেছে। স্ট্রাকচারটা এরকম, সেই অখণ্ড ভারত হবে হিন্দু রাষ্ট্র, তার চরিত্র সংবিধান কেমন হবে সেটাও পরিচালনা এখানে বলা হয়েছে। কিরকম হবে সেটা হচ্ছে এরকম, অখণ্ড ভারতে বসবাসকারী মুসলমান ও খ্রিস্টানদের ভোটাধিকার থাকবে না। ভোটদানের অধিকার ছাড়া তারা এই দুই সম্প্রদায়ের সবাই অন্যদের মতো আর সব নাগরিক সুযোগ সুবিধা অধিকার ভোগ করতে পারবেন। রাজধানী হবে বারাণসী, নতুন ধর্ম সংসদে গড়ে তোলা হবে, ইত্যাদি ইত্যাদি। সামরিক প্রশিক্ষণ নিতে হবে, কৃষিক্ষেত্র আয়কর মুক্ত থাকবে, ইত্যাদি ইত্যাদি। এতে তাদের অখণ্ড ভারতবর্ষের যে মানে মানচিত্র ছাপা হয়েছে সেটা এরকম, পশ্চিমে আফগানিস্তান ও পাকিস্তান, পূর্বে মিয়ানমার ও বাংলাদেশ, দক্ষিণে শ্রীলঙ্কার কোনো স্বকীয় অস্তিত্ব রাখা হয়নি। 5টি দেশই ভারতের অন্তর্গত, একটা পতাকা টতাকাও রাখা আছে। তার মানে হচ্ছে এই আরএসএস দীর্ঘকাল থেকে, শুধু সেটা না, আরএসএস এর কতগুলো পরিচালিত স্কুল আছে, সেই স্কুলগুলোতে অখণ্ড ভারত সম্পর্কে পড়া বাধ্যতামূলক। সেটা থেকে প্রশ্ন আসে, সে অখণ্ড ভারতের সীমা কি সেটা জানতে চাওয়া হয়। তার মানে ভারতের একটা খুব বড় অংশের মানুষের মাথায় শিশুকাল থেকে গেঁথে দেওয়া হচ্ছে বাংলাদেশ, আমি আর অন্য দেশের আলোচনায় যাচ্ছি না, বাংলাদেশ বলে কোনো দেশের অস্তিত্ব নেই। তারা বিরাট সংখ্যক মানুষ এভাবে বেড়ে ওঠে। কেউ কেউ প্রশ্ন করবেন যে আজকের পৃথিবীতে এসে এই রকম হওয়া কি সম্ভব? কেউ কেউ এটাও বলতেন যে প্রায় 20 কোটি মুসলমানকে ভারত বাংলাদেশ পুরো দখল যদি করে নেয় বিপদে পড়বে। এই দেখুন পথ কিন্তু রাখা হয়েছে, ভোটাধিকার থাকবে না, ওই ভোটাধিকার আপনি বাদ দিয়ে দেবেন, তাতে আসলে আর তাদের যদি ওই অধিকার না থাকে সরকার গঠনের তত কোনো ভূমিকা থাকছে না, আর বাকি সব কাজ তারা করবে তাদের মতো করে। সুতরাং বাংলাদেশ আদতে মানে পুরোপুরি এভাবে ভারত দখল করে ফেলবে কিনা সেই তর্কে আমরা এখন ঢুকছি না, সেটা সম্ভব কিনা সেই তর্কেও ঢুকছি না। কিন্তু নীতিগতভাবে একটা এত বড় সংগঠন বাংলাদেশের অস্তিত্ব মানে না, স্বীকার করে না, এবং তাদের সরকার, তাদের পলিটিক্যাল উইং এর সরকার, তাদের মন্ত্রী, তাদের মুখ্যমন্ত্রী, তাদের রাজ্য দল প্রত্যেকে এই খোয়াব দেখে। সুতরাং আমরা বাংলাদেশের উপর দিয়ে ট্রেন যাবে, বাংলাদেশের স্যাটেলাইট, রিমোট সেন্সিং স্যাটেলাইট যেটা ভারতের সাথে যৌথভাবে বা আমাদের কোস্টে তাদের রেডার থাকা, যাবতীয় যা যার কথা বলি প্রত্যেকটা আমরা আসলে এই ব্যাকগ্রাউন্ডে দেখতে হবে। বিশেষ করে বিজেপি সরকার যখন ক্ষমতায় আছে, যারা নীতিগতভাবে এটা মনে করে। কংগ্রেসকে কেউ খুব আলাদা বলবেন না হয়তো, হোয়াট এভার হতে পারে, কিন্তু এইরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে আসলে আমরা আমাদের আলাপগুলো করতে হবে। যখন ভারতকে নিয়ে অনেক কথাবার্তা বলছি, আমরা অহেতুক এই বলছি সেই বলছি, আবারও প্রধানমন্ত্রীকে দেখলাম উনি পার্লামেন্টে এটাকে ট্রানজিট হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কানেক্টিভিটি হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এটা নিয়ে আমি ওনার সংবাদ সম্মেলনের পরে জবাব দিয়েছি, এগুলো কোনোটাই আসলে ট্রানজিট না, কোনো রকম কোনো কানেক্টিভিটির প্রশ্ন নাই, বরং এই পরিস্থিতি যে এখানে করিডোর দেওয়া হচ্ছে এবং তারা তাদের মতো করে যা যা প্রয়োজন তা সবকিছু করছে এবং ধাপে ধাপে আগাচ্ছে, আমরা খেয়াল করছি, কিন্তু বাংলাদেশ ঢুকে পড়ছে। আর আমি একটা কথা আগেও বলেছি, অনেকের কাছে উদ্ভট শোনাতে পারে, বাট আমি রিপিট করতে চাই। রাশিয়া ইউক্রেনের একটা বিরাট অংশের ভূমি দখল করে নেওয়ার পর, বিরাট, ইউক্রেনের প্রায় 20%, ইউক্রেনের 20%-এর সাইজ হচ্ছে বাংলাদেশের প্রায় সমান। ইউক্রেনের টোটাল যে এরিয়া সেটা যদি হিসাব করি প্রায় বাংলাদেশের সমান একটা ভূখণ্ড রাশিয়া দখল করে ফেলেছে, এবং তার দেশের অংশ হিসেবে সে এটাকে তাদের আইনগত সোকল্ড আইনগত যা যা বিধিবিধান দরকার সেটা দিয়ে গ্রাস করে ফেলেছে।
সুতরাং একটা দেশ চাইলে পাশের দেশের ভূমি দখল করতে পারবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে এক ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে আমরা গিয়েছিলাম, অনেক কনফ্লিক্ট আছে, যুদ্ধ আছে, সৈন্য ঢুকেছে, পছন্দের সরকার না তাকে উল্টে ফেলে দিয়েছে, নানান রকম ঘটনা ঘটেছে। কিন্তু এই ভূমি দখল করে নিজের অংশ করে নেওয়া, এটা শুরু হয়েছে। সুতরাং পুরো বাংলাদেশ নাকি কোনো স্ট্র্যাটেজিক জায়গার একটা অংশ দখল করে নেব, একদিন ম্যাপ ধরে আমরা আলোচনা করব, সেটা হতে পারে। সুতরাং এই যে অখণ্ড ভারতবর্ষের পুরো খোয়াব, সেই পুরো খোয়াব অন্য কোন দেশে, পাকিস্তানের অ্যাটম বোমা আছে, সেটা এই খোয়াব দেখা এত সহজ হবে না। আফগানিস্তান পাকিস্তানকে ডিঙিয়ে গিয়ে গ্যাপ দিয়ে আফগানিস্তানের, সেটাও সহজ হবে না, বা অলমোস্ট ইম্পসিবল। নেপাল ভুটানের কী হবে সেটা তারা জানে, কিন্তু বাংলাদেশ একটা জেনুইন রিস্কে আছে, কারণ এখানে ভারতের একটা কৃতদাস সরকার ক্ষমতায় আছে। সেটা যদি হয়, আমাদের জন্য আসলে সব রকম, ইভেন আমাদের কোনো একটা অংশ দখলীকৃত হওয়ার ঝুঁকি আছে। আর যদি তাত্ত্বিকভাবে বলছি, সে যদি ঝুঁকি নাও থাকে, যেই সরকার এবং যে সরকারের মাদা সংগঠন বাংলাদেশের অস্তিত্ব স্বীকার করে না, তার কোরের মধ্যে সেটা বিশ্বাস করে না। এখন যেহেতু আমরা একটা স্বাধীন দেশ, আমার সাথে নেগোসিয়েট করছে, দেখাচ্ছে, ভাব ধরছে আমরা একটা স্বাধীন দেশ, আমাকে সেই প্রোটোকল দেয়, কিন্তু তার অন্তর্গতভাবে সে আমাকে স্বীকার করে না। আমরা এদের সাথে ডিলিংয়ের ক্ষেত্রে এই একটা ব্যাপার ক্রমাগত সবসময় মাথায় রাখতে হবে। সরকার মাথায় রাখবে না, আমরা যারা জনগণ আছি, এই দেশটা তো আমাদের, এটা তো কারো বাপের দেশ না, এটা আওয়ামী লীগের দেশ না, এটা যেহেতু আমাদের দেশ, আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন যখন উঠছে, এই ব্যাপারটা আমরা সবসময় যাতে মাথায় রাখি। তাই আবার একটু স্মরণ করিয়ে দিলাম ঘটনাটা নিয়ে, আগে যেহেতু কথা বলেছি, তারপরও যে বললাম একটু মাথায় যেন আমরা রাখি। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ইনশাল্লাহ।